প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের যারা অনার্সের ছাত্রছাত্রী রয়েছে এবং যারা জেনারেলের ছাত্রছাত্রী রয়েছে, বিশেষ করে অনার্সের ছাত্রছাত্রীর জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের পলিটিক্যাল সায়েন্সের আজকে অনার্স পেপার তোমাদের পরীক্ষা হয়েছে, তোমরা দেখেছো কোশ্চেন কীরকম ঘুরিয়ে এসছে। তোমাদের আজকে যে প্রশ্নপত্র এসছে সেখানে একদম লাইন তুলে তুলে তোমাদের প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন তুলনামূলক একটু কঠিন হয়েছে, কারণ একটাই বিষয় যে এরকম লাইন তুলে তুলে পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন কোনোবারে হয় না। তো যেহেতু করা হচ্ছে তার একটা বেসিক কারণ আমি তোমাদের আগাগোড়াই বলেছি। এই এত ইউটিউবে ভিডিও হয়ে যাচ্ছে যে কেউ 200%, কেউ 300%, কেউ বলছে এর বাইরে কোনো প্রশ্নই আসবে না। তো এগুলো করে যিনি কোশ্চেন করছেন তিনিও কিন্তু দেখছেন ইউটিউবে, ঠিক আছে? তো কোশ্চেন এমনভাবেই করা হচ্ছে যাতে যত বড় এক্সপার্ট হোক সাজেশান যাতে ঠিকঠাক করে যদি না পড়ে কেউ বই খুঁটিয়ে বা টেক্সট বই খুঁটিয়ে, আমি যেটা তোমাদের আগাগোড়াই বলেছিলাম, টেক্সট বই খুঁটিয়ে তোমাদের পড়তে হবে, টেক্সট বই কিনতে হবে। টেক্সট বই না পড়লে কিন্তু চলবে না। এবং আমি তোমাদের এটাও বলেছিলাম যে টেক্সট বই কেনো, যে প্রশ্নগুলো তোমাদের আটকাবে তোমাদের কলেজ থেকে দেবে। পিভি স্টাডি ক্লাস কিন্তু এগুলো আগাগোড়া করে আসছে, কারণ এখন এমন, আগে আমি এগুলো করতাম যে টেক্সট বই অনেক সব প্রথমেই আমি বলে দিতাম টেক্সট বই কিনতে। টেক্সট বই পড়ো, কোনো নোটস কেনার সেরকম দরকার নেই, আগে টেক্সট বই ভালো করে পড়ো, যে প্রশ্নগুলো আটকাবে সেগুলো করিয়ে দেওয়া হবে। কিন্তু এখন এমন হয়ে গেছে, কেউ 10টা প্রশ্ন, কেউ 5টা প্রশ্ন, কেউ স্টাডি মেটেরিয়াল সাজিয়ে গুছিয়ে, কিন্তু কমন তোমরা নিজেরাই জানো কতটা এসছে। তো যাই হোক, এবার আমিও তোমাদের যে সাজেশানগুলো দিয়েছিলাম সেখান থেকে তোমাদের আমি যা মিলিয়ে দেখলাম 50% মতো কমন এসছে। তোমাদের বাকি কোনো প্রশ্ন কিন্তু কমন আসেনি, কারণ কোশ্চেন কিন্তু অনেকটাই করেছে, অনেকটা টাফভাবে অনার্সে। তো এর বেসিক কারণ হচ্ছে একটাই, এই এত সাজেশান, এত ভিডিও, এত 200%, 300% কমনের ব্যাপারগুলো চলে আসে। তো যাই হোক, তোমাদের সেই দৃষ্টিকোণে তোমাদের মাথায় রেখে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের যে অনার্সের পেপার রয়েছে, আরেকটি পেপার SEC1 ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রু লিগাল লিটারেসি, এখান থেকে তোমাদের 20 নম্বরের প্রশ্ন আসে এবং 2 মার্কসের প্রশ্ন আসে। তো চলো আমরা দেখে নিই আমাদের কী কী প্রশ্ন, বড় প্রশ্ন পড়তে হবে সেটি একটু দেখে নিই। তো চলো আমাদের প্রশ্নগুলো দেখে নিই। প্রথম যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তল্লাশি পরোয়ানা কি, কখন তল্লাশি পরোয়ানা ছাড়া তল্লাশি করা যায়, পণ প্রথা বিরোধী আইন সম্পর্কে একটি টিকা লেখো, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করার পদ্ধতি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি। তো তারপর রয়েছে দেখো, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া, এটি তো গেল। জামিন অযোগ্য অপরাধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তোমাদের 10+10 করেও দিতে পারে, ঠিক আছে? 10+10 বা 15+ তোমার 5 এরকম করেও 20 নম্বরে কিন্তু সেট করতে পারে। তো এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো একটু ভালো করে তোমাদের করতে হবে। আমি উত্তর নিয়েও আলোচনা করব, একটু দেখে নেবে। এফআইআর বলতে কি বোঝায়, কি করে এফআইআর দাখিল করতে হয়, ঠিক আছে? তারপর দেখো আমাদের রয়েছে ভারতীয় ফৌজদারি আইনে 498 সেকশন সম্পর্কে আলোচনা করো। তারপর রয়েছে দেখো বিশাখার নির্দেশিকা সম্পর্কে একটি টিকা লেখো। জামিনযোগ্য ও অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলাদের বিরুদ্ধে সংগঠিত হিংসা সংক্রান্ত আইনগুলি আলোচনা করো। বাজেয়াপ্তকরণের ওপর একটি টিকা লেখো। তারপর দেখো রয়েছে আমাদের প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে সাইবার আইন প্রযোজ্য, সাইবার আইনের উদ্দেশ্যগুলি কী কী এবং এগুলো কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, এটিও তোমরা একটু ভালো করে পড়বে। কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। সাইবার অপরাধ বলতে কী বোঝো, হ্যাকিং কী, ঠিক আছে? সাইবার অপরাধ কীভাবে, সাইবার অপরাধ কয় প্রকারের হয় এবং এটি কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। তারপর দেখো রয়েছে টিএডিএ কি, উপভোক্তা সুরক্ষা আইন 1986 সুবিধাগুলি উল্লেখ করো, ঠিক আছে? এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে তথ্য অধিকার আইনের গুরুত্ব আলোচনা করো। উপভোক্তা সুরক্ষা আইনে উপভোক্তাদের কী কী অধিকার দেওয়া হয়েছে। রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। হিন্দু ও মুসলমান বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। তো এই যে প্রশ্নগুলো দিলাম, একদম বাছাই করা প্রশ্ন তোমাদের দিলাম, এই প্রশ্নগুলো একটু ভালো করে করে যেও। যেহেতু অনার্স পেপার, আমি বারবারই বলছি, একটু ভালো করে যদি তোমরা টেক্সট বই না খুঁটিয়ে পড়ে থাকো তাহলে কিন্তু অসুবিধা হবে। এটা কিন্তু জেনারেল পেপার নয়, অনার্স পেপার। তোমরা জানো এর আগে একটা অনার্স পেপার তোমরা দিয়েছো, কীরকম প্রশ্ন এসে তোমরা জানো, ঠিক আছে? অনেক দাদা দিদি সবার ভিডিও দেখেছো এবং সেগুলো কতটা কমন এসে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ, ঠিক আছে? একটু পিভি স্টাডি ক্লাসের উপর ভরসা রাখবে, তোমাদের সঠিক গাইডটাই দেবো। নোটস বিক্রি করা আমার কোনো উদ্দেশ্য নেই, অনেক ছাত্রছাত্রীরা রিকোয়েস্ট করে তাই আমি বানিয়ে দিই এবং তারা যা রেমুনারেশন দেয় সেটাই আমি নিয়ে নিই, ঠিক আছে? আমার কোনো আলাদা করে যে আমি বিক্রি করবো 400 500 600 করে, এরকম কোনো উদ্দেশ্য নিয়ে করিনি। একটাই উদ্দেশ্য, তোমরা যাতে ভালোভাবে পড়াশোনা করে বা ভালো গাইড পেয়ে তোমরা যেন একটা ভালো জায়গায় যেতে পারো, ভালোভাবে পাস করতে পারো, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য।
তো আমরা এবার উত্তর নিয়ে আলোচনা করব, দেখে নিই চলো। তল্লাশি পরোয়ানা কি, কখন তল্লাশি পরোয়ানা ছাড়া তল্লাশি করা যায়? একদম টু দি পয়েন্ট আনসার দেখে নাও। তল্লাশি পরোয়ানা হলো একটি লিখিত নির্দেশিকা যা আদালত কর্তৃক অনুমোদিত। এটি পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দিষ্ট স্থানে তল্লাশি করার অনুমতি প্রদান করে। পরোয়ানায় সাধারণত তল্লাশির উদ্দেশ্য, স্থান এবং সম্ভাব্য অপরাধ সম্পর্কে উল্লেখ থাকে। তল্লাশি পরোয়ানার বৈশিষ্ট্য: এটি আদালত কর্তৃক অনুমোদিত হতে হবে। তল্লাশির স্থান এবং উদ্দেশ্য নির্দিষ্টভাবে উল্লেখ থাকবে। এটি আইন পদ্ধতি মেনে জারি করা হয়। তল্লাশি পরোয়ানার প্রয়োজনীয়তা: আর তল্লাশি পরোয়ানার মূল উদ্দেশ্য হলো ব্যক্তির গোপনীয়তা সুরক্ষা করা এবং আইনের অপরাধের রোধ করা। এটি নিশ্চিত করে যে তল্লাশি আইনানুগভাবে পরিচালিত হচ্ছে। তল্লাশি পরোয়ানা ছাড়া তল্লাশি করার ক্ষেত্রসমূহ: সুনির্দিষ্ট পরিস্থিতি, প্রকাশ্য অপরাধ, ঠিক আছে। তারপর রয়েছে দেখো এখানে জরুরি পরিস্থিতি, যেমন জাতীয় নিরাপত্তা বা জননিরাপত্তার জন্য হুমকি, সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট পরিস্থিতি, জনস্বার্থে বা বিপদের মুখে পড়া ব্যক্তিকে উদ্ধার করতে। জরুরি পরিস্থিতি, ঠিক আছে, এগুলো একটু দেখে নাও তোমরা ভালো করে। তো সংক্ষিপ্ত মূল্যায়ন দেখে নাও এখানে। তো একদম টু দি পয়েন্ট অ্যান্সার করেছি, 10 মার্কসের করে করে তোমাদের অ্যান্সার করা রয়েছে, যাতে তোমাদের পড়তে এবং লিখতে দুটোই সুবিধা হয়। তারপর দেখো যে প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, পণপ্রথা বিরোধী আইন সম্পর্কে একটি টিকা লেখো। পণপ্রথা বিরোধী আইন, ঠিক আছে, এখানে আইনটি সম্পর্কে একটু আমাদের আলোচনা করতে হবে। তারপরে এই আইনের মূল ধারা অনুযায়ী কী আছে, পণ গ্রহণ ও প্রদান নিষিদ্ধ, ঠিক আছে, শাস্তি কী রয়েছে, নারীর সুরক্ষা কী রয়েছে, প্রমাণের দায়িত্ব কী কী রয়েছে, এই সমস্ত পয়েন্টসগুলো, টু দি পয়েন্ট পয়েন্টসগুলো তোমাদের তুলে দিতে হবে। বেশি বাড়িয়ে লিখতে গেলেই কিন্তু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো একটু লিখতে হবে তোমাকে ভালো করে। তো দেখো তারপর রয়েছে আইনের প্রয়োজনীয়তা। আইনের প্রয়োজনীয়তা রয়েছে কেন এই পণপ্রথা বিরোধী আইন দরকার। পণপ্রথা বিরোধী আইন প্রণয়নের মাধ্যমে নারীদের প্রতি সামাজিক বৈষম্য হ্রাস করার এবং তাদের আর্থসামাজিক অবস্থানকে শক্তিশালী করার প্রয়াস নেওয়া হয়েছে। এই প্রথা নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা এবং কখনো কখনো পণ সংক্রান্ত হত্যা ঘটায়। আইনটি নারীদের অধিকারের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর দেখো চ্যালেঞ্জ ও সমাধান। যদিও পণপ্রথা বিরোধী আইন কার্যকর, তবে এই প্রথা আজও অনেক অঞ্চলে প্রচলিত। অনেক সময় লোকেরা সামাজিক প্রথার কারণে পণপ্রথাকে গোপনে চালিয়ে যায়। আইন বাস্তবায়নে দুর্বলতা এবং জনসচেতনতার অভাব এই সমস্যার মূলে। সমাধান: জনসচেতনতা বৃদ্ধি করা, শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়ন, আইনের কঠোর প্রয়োগ এবং অভিযোগকারীর সুরক্ষা নিশ্চিত করা। উপসংহার: পণপ্রথা বিরোধী আইন নারীর সম্মান ও অধিকারের রক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ। তবে শুধুমাত্র আইন প্রণয়ন যথেষ্ট নয়, এর যথাযথ বাস্তবায়ন এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনও পণপ্রথা নির্মূলে সহায়ক হতে হবে। সামাজিক দায়বদ্ধতা এবং শিক্ষার মাধ্যমে একটি পণমুক্ত সমাজ গড়ে তোলাই এই আইনের চূড়ান্ত লক্ষ্য। ঠিক আছে, একদম টু দি পয়েন্ট অ্যান্সারগুলো তোমাদের আমি বলে দিলাম। এরকম যদি নোটস তোমরা পেতে চাও, অবশ্যই 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কালেক্ট করে নিতে পারো। আজকের মধ্যে ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আর কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশন লাগবে অবশ্যই